আসসালামু আলাইকুম। উপন্যাস হৃদমায়ের প্রেম গাথা পর্ব ১৪। লেখনীতে রিক্তা ইসলাম মায়া। হৃদকে দেখেই মায়া কান্নাটা আরো বাড়লো ঘোর অপমানে। লজ্জিত মায়া মাথা নত হয়ে আসতেই হৃদ দক্ষ হাত চালান করলো মায়ার বাহু টেনে কাছে টানায়। মুহূর্তের মাঝেই মায়ের বাহু হেঁচকা টানে মুখোমুখি করে। দাঁতে দাঁত পিষল হৃদ। তপ্ত গলায় শুধালো মায়াকে, মিথ্যাবাদী নারী, একটার পর একটা মিথ্যা। কন্টিনিউয়াসলি এত মিথ্যা আসে কোথা থেকে তোর? জবাব খুললেই মিথ্যা বলিস। এত মিথ্যা বলতে বলতে ক্লান্ত হোস না? নাকি শরীরের রক্ত মাংস পর্যন্ত মিথ্যা দিয়ে গড়ে ফেলেছিস বেয়াদব? হৃদের কথায় ঘোর অপমান বোধ করল মায়া। প্রথমত সে কিছুই করেনি। আর না কিছু বুঝতে পারছে কিসের জন্য এতগুলো থাপ্পড় খেলো সে। কি থেকে কি হলো তাও বুঝতে পারছে না। সকালবেলা স্টেশন থেকে মামার সাথে বাসায় আসলো। রিক্সা থেকে নেমে মালপত্র নিয়ে জুই ও মায়ার মামা বাসার ভিতরে গেল। এখন মায়াও তাদের পিছনে বাসার ভিতরে যেত। কিন্তু হঠাৎ ঝড়ের মতন হৃদ কোথায় থেকে এসে কেন মায়াকে এতগুলো থাপ্পড় মারলো তাও জানে না মায়া। আর না হৃদের এখনকার কথাগুলোর মানে বুঝতে পারছে সে। মায়ার যতটুকু মনে পড়ে সে হৃদের সাথে বিগত মাস ধরে দেখা সাক্ষাৎ বা কোনো রকম কথা হয়নি। তাহলে মায়া মিথ্যাটা বলল কখন হৃদকে, তাও মনে পড়ছে না। ক্রন্দনরত মায়া ঘোর অপমানে চেতে উঠল। মুচড়ামুচড়ি করে হৃদের হাত থেকে নিজের বাহু ছাড়িয়ে নিতে চাইল। অঝরে কাঁদতে কাঁদতে হৃদের উদ্দেশ্যে জোর গলায় বলল, ছাড়ুন আমাকে অসভ্য নেতা। আমি যত খুশি তত মিথ্যা বলবো, তাতে আপনার কি? আপনি শুনতে আসেন কেন? আপনি কে আমাকে মারার? নেতা ছেলে হয়েছেন বলে কি মাথা কিনে নিয়েছেন? যা খুশি তাই করবেন আর আমরা কিছু বলতে পারবো না? এমন বালের এলাকায় না থাকলে কি হবে আমার? আমি আবার চলে যা। মায়া আতঙ্কে নেয় উহুম উহুম শব্দ করে উঠল তৎক্ষণাৎ। চোখ দুটো বড় বড় হয়ে আসলো মুহূর্তেই। ছটফট করার ন্যায় দু হাতে আঁকড়ে ধরল হৃদের এক হাত গাল থেকে ছাড়াতে চেয়ে। কিন্তু মায়ার ছটফটে হৃদের হাত আরো শক্ত হয়ে আসলো মায়ের গালের মাড়ি চেপে ধরায়। মায়া গোঙালো। ছটফট করার ন্যায় হৃদের হাত থেকে গাল ছাড়িয়ে নিতে চাইলে হৃদ আরো তেতে উঠল। রাগে রিডি করে শুধালো, আমি কে তাই না? আমি তোর জম। তোকে মারার জন্য আমার বাপের ক্ষমতার দরকার নাই। সোজা তোর ঘরে গিয়ে মেরে আসবো। তোর কি মনে হয় তুই পালিয়ে বাঁচবি? এই বালের এলাকা ছেড়ে কই পালাবি তুই? কোন দেশে শুনি? তুই তো এই দুনিয়া ছাড়লেও আমি তোকে রেহাই দিব না। পরকালেও আমার দাবি থাকবে প্রথমে। তোর তো সব পথই বন্ধ। ছটফট করার নাই মায়া হঠাৎই হৃদের হাতে কামড় ধরলে হৃদ আহ শব্দে তৎক্ষণাৎ হাত ঝাড়া দিয়ে মায়ের গাল ছেড়ে দিতে মায়া চেতন গলায় শুধালো, আমি মরলেও যখন রেহাই পাবো না তখন আপনি মরে যান আর আমাকে রেহাই দেন। তারপরও রেহাই দেন। আমি আর পারছি না। আল্লাহর ওয়াস্তে আমাকে রোজ রোজ অপমান করা ছাড়ুন প্লিজ। মায়ের কথায় হৃদ পুনরায় মায়ের বাহু শক্ত হাতে কাছে টেনে রাগে কটমট করে বলল, তুই তো প্রথম থেকেই চাইতি আমি যেন মরে যাই। সেজন্য আহত অবস্থায় সেদিন রাতে একা ফেলে পালিয়ে গিয়েছিলিস। আজও তোর জন্য মরতে মরতে ভাসলাম। তোর কি মনে হয় আমি মরলে তোকে দুনিয়াতে একা রেখে যাব তোর নাগরের সাথে সংসার করতে? আমাকে তোর দয়ালু মনে হয়? আমি মরলেও তোর সলিড বিহিত করে মরতাম, যাতে দ্বিতীয় কোনো পুরুষের সঙ্গ তুই নিতে না পারিস। আরেকটা কথা, এতদিন শুধু সন্দেহ ছিল, এখন শিওর হয়ে বলছি, আমার সাথে তেরামি করবি তো সোজা প্রাণে মরবি। মিথ্যা বলবি না। পালানোর চেষ্টা তো মোটেও করবি না। কারণ লাভ নেই। তোর 14 গোষ্ঠীর জন্মকুণ্ডলী পর্যন্ত আছে আমার কাছে। তাই বারবার পালানোর সুযোগ পাবি না। হৃদের সব কথাগুলোই কেমন মাথার উপর দিয়ে গেল মায়ার। সবকিছু ধোয়ার ন্যায় ঠেকলো। মায়া যতটুকু মাথায় আটলো সেটা হলো হৃদ সাংঘাতিক বাজে আর অসভ্য প্রকৃতির মানুষ। হৃদের কাউকে অপমান করতে কারণ লাগে না। ক্ষমতার দাপটে এমনি জড়িয়ে বেড়ায়। মানুষকে মানুষ মনে করে না, যেমনটা মায়াকে মনে করে না সে। মায়াকে অকারণে অহেতুক অপমানিত করে হৃদ শান্তি পায়। যেন মায়া হৃদের চিরশত্রু হয়। কিসের শত্রুতা আমি আপনার সাথে আমার? কেন বারবার আমাকে অপমান করতে চলে আসেন? হৃদের পরিচয় সম্পর্কে মায়াকে কিছু বলল না। বরং হৃদ আগের ন্যায় কটমট করে শুধালো, তোর সাথে আমার সারা জীবনের শত্রুতা আমি। চিরশত্রু হোস তুই আমার। হইছে এবার, যা বাসায়। কথাগুলো বলতে বলতে হৃদ মায়াকে হালকা ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দিয়ে হনহন করে উল্টো পায়ে হেঁটে গাড়ি দিয়ে চলে যায়। ঠিক যেই তেজে এসেছিল একই তেজে আবারও গিয়ে বসলো গাড়ির পেছনের সিটে। আসিফ হৃদকে গাড়ির পেছনে বসতে দেখে লাফ দিয়ে গিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ল স্টিয়ারিং চিপে। মূলত সে এতক্ষণ যাবৎ গাড়িতে বসে নীরব দর্শক হয়েছিল হৃদের রাগ মায়ের প্রতি দেখে। আসিফ বুঝতে পারছে হৃদের এত রাগের কারণ। হয়তো এই মুহূর্তে মায়েরও জানা নেই হৃদ কেন এত রাগ করলো।
তবে একটা সময় ঠিকই বুঝতে পারবে মায়া। তবে আজকের দিনটার কথা খুব মনে পড়বে হয়তো। আসিফ প্রথমে হৃদের পিছন পিছন গাড়ি থেকে বের হতে চেয়েছিল, কিন্তু পথিমধ্যে হৃদ মায়াকে থাপ্পড় লাগাতে দেখে আর সাহস করে বের হয়নি। বরং আধখোলা গাড়ির দরজা চাপিয়ে লাগিয়ে চুপচাপ গাড়িতে বসে পড়ে নীরব দর্শক হয়ে। কারণ সে জানতো আপাতত তার ওইখানে কোনো কাজ ছিল না। তাছাড়া সে যদি হৃদের পিছন পিছন যেত, তাহলে মায়ের থাপ্পড়গুলোর সাথে সাথে আসিফেরও কয়েকটা থাপ্পড়ের ভাগ পেত হৃদের থেকে। আসিফ অলরেডি একটা থাপ্পড় খেয়েছে হৃদের হাতে রাতে, তাই এখন আর পাকামো করে হৃদের পিছন পিছন গেল না। চুপচাপ আসিফ হৃদের ভয়ে মুখ বন্ধ রেখে গাড়ি স্টার্ট করলো। ড্রাইভিং স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে মিরর দিয়ে এক পলক দেখে নিল পিছনে বসা হৃদকে। হৃদ ছিটে পিঠ ঠেকিয়ে চোখের উপর হাত ভাঁজ করে রেখে শোয়া। সারা রাত জার্নি করে ক্লান্ত বোঝাই যাচ্ছে। ঢাকা থেকে চট্টগ্রাম মুরাদপুর পর্যন্ত টানা 10 ঘন্টা রাস্তা। 8 ঘন্টা গাড়ি চালিয়ে দ্রুত এসে পৌঁছেছে হৃদ শুধু মায়াকে ধরতে। প্রথমে ওরা আশুগঞ্জ গিয়েছিল মায়ের খোঁজে, কিন্তু পথিমধ্যে কৌশল করে আসিফ আরিফকে ফোন করে জেনে নেয় মায়ের বর্তমান অবস্থা সম্পর্কে। মায়া চট্টগ্রামে আসছে জেনে তারপর হৃদও গাড়ির স্পিড বাড়িয়ে দ্রুত এখানে এসে পৌঁছালো। সকাল সকাল হৃদের গাড়ি দেখে দারোয়ান দ্রুত গেট টেনে খুলে দিতেই আসিফ গাড়ি নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো। বাড়ির সামনেই মালির সাথে দাঁড়িয়ে আরাব খান পাইপ লাগিয়ে গাছে পানি দিচ্ছিলেন তিনি। হঠাৎ করে গাড়ির হর্ন কানে আসতেই চমকে উঠে সামনে তাকাতেই চোখে পড়ল হৃদের কালো মার্সিডিজ গাড়িটি। চমকিত আরফ খান কপাল কুঁচকে হাতের ঘড়িটা দেখতে চাইলো কয়টা বাজে, কিন্তু খালি হাত দেখে ওনার মনে পড়ল ঘড়ি এখনো পড়া হয়নি হাতে। রাতে খুলে রেখেছে, আর ফজরের নামাজের পর পড়া হয়নি। কিছুক্ষণ আগেই মাত্র ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে আসলো উনি। গায়ে সাদা পাঞ্জাবি, সাথে এখনো মাথায় টুপি রয়েছে। উনি বিস্বন্নে এক ফাঁকে উজ্জ্বল পরিষ্কার আকাশটাও দেখে নিল, বুঝতে পারলো এখনো সূর্য ওঠেনি। এত ভোর সকাল সকাল হৃদের গাড়ি, তাও খানবাড়িতে। বিষয়টা চরম আশ্চর্যজনক। যে ছেলে ফোনের পর ফোন করেও পাওয়া যায় না, চট্টগ্রামও আসতে চায় না বাবার কাছে, সেই ছেলে আপোষে আজ এত সকালে দাদার বাড়ির চৌকাট মারলো। বিস্বন্নে আরাব খান পাশের মালিকে প্রশ্ন করে বলল, এ আব্দুল, বাজে কয়টা রে বলতে পারিস? তৎক্ষণাৎ উত্তর আসলো আব্দুলের, না বড় স্যার, জানি না তো। আরাব খান বিরক্ত চোখে এক পলক আব্দুলকে দেখে নিল। ঘাড় ঘুরিয়ে পুনরায় হৃদের গাড়ির দিকে তাকাতেই দেখল হৃদ খালি পায়ে গাড়ির পেছনের দরজা খুলে নামছে। হৃদকে বিধ্বস্ত আর এলোমেলো অবস্থায় খালি পায়ে গাড়ি থেকে নামতে দেখে মুহূর্তে বিস্বন্নে হতবাক হতবুদ্ধি হয়ে গেল আরাফ খান। অবাক করা চোখে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলো হৃদের পায়ের দিকে। এত সকাল সকাল হৃদ খালি পায়ে কোথায় থেকে আসলো তাও বুঝতে পারছে না উনি। আরাফ খান হৃদকে কিছু জিজ্ঞাসা করবে তাও সুযোগ পাচ্ছে না, কারণ হৃদ গাড়ি থেকে নেমে সোজা হনহনিয়ে বাড়ির ভেতরের দিকে চলে যাচ্ছে। আরাফ খান জোর গলায় হাঁক ছেড়ে হৃদকে আটকাতে চাইল টেকে, কিন্তু হৃদ থামল না। শুনেও না শোনার মতো করে হনহনে চলে যাচ্ছে বাড়ির ভেতরের দিকে। আপাতত তার ফ্রেশ হয়ে ঘুম দরকার। হৃদকে থামতে না দেখে আরাফ খান পুনরায় ডেকে হৃদের উদ্দেশ্যে বলল, এই হৃদ, কই যাচ্ছিস? এদিকে আয়, আমার তোর সাথে সিরিয়াস কথা আছে। এত সকাল সকাল খালি পায়ে কোথা থেকে উদয় হয়েছিস তুই? তোকে দেখে মনে হচ্ছে স্যাকা খেয়ে ব্যাকা হয়ে আছিস। সত্যি করে বল, কয়টা মেয়ের ধোকা খেয়ে জুতা ফেলে এসেছিস রাস্তায়? সত্যি না বললে কিন্তু আমি তোর বাপ আর দাদির কাছে বলে দিব তোর ছ্যাঁকা খাওয়ার কথা, মনে রাখিস। হৃদ আরাব খানের কথা কানে না তোলার মতন করে সোজা চলে গেল বাড়ির ভেতরে। সে জানে আরাব খানের ডাকে সাড়া দিলে নানান উল্টাপাল্টা প্রশ্ন করবে অহেতুক যুক্তি দেখিয়ে। আসিফ গাড়ি পার্ক করে হৃদের পিছন পিছনই যাচ্ছিল। আরাফ খান হৃদকে না পেয়ে আসিফকে ডাকলো। আসিফ আরাফ খানের ডাকে আমতামতা করলো, ইতস্তত বোধ করলো কাছে যেতে। আরাফ খান আসিফকে আমতা আমতা করে দাঁড়িয়ে থাকতে দেখে ধমক স্বরে বলল, এই হৃদ ভাইয়ের বলদ, এদিকে আয়। ডাকছি না আমি, আয় বলছি। আসিফ দ্বিধা নিয়ে এগিয়ে গেল আরাফ খানের কাছে। সে জানে তাকে এখন আরাফ খান নিজের কথায় ভাসাবে। সঠিক উত্তর না দিলে একচোট বকাও খেতে হবে তাকে। আবার সত্যি বললেও ঝামেলা, হৃদ ভাই আস্ত রাখবে না ওকে। আজ তো শুধু একটা থাপ্পড় দিয়ে ছেড়ে দিয়েছে, কিন্তু এইবার সত্যি বললে হৃদ ভাই সোজা গুলি করে উপরের টিকিট ধরিয়ে দিবে আসিফকে। আসিফ মনে মনে ভীষণ ভয় পেলে ফ্যাসাদের পরিস্থিতিতে পড়ে, কিন্তু মুখে প্রকাশ করলো না, বরং আরাফ খানের সামনে এসেই বোকার মতন হাসলো। আসিফের বোকা হাসি দেখে আরাফ খানের সন্দেহ আরো গাঢ় হলো। আসিফকে শাসিয়ে বলল, বলদের মতো হাসছিস কেন? আমি কি তোরে কমেডি দেখাইতে ডাকছি, হ্যাঁ? আসিফ তৎক্ষণাৎ মুখ বন্ধ করে মাথা নাড়িয়ে না বোঝালো।
আরাফ খান আসিফের মাথা নাড়ানো দেখে ফের বলল, মুখে কি তালাও মারছত? আসিফ তাড়াহুড়োয় বলল, না দাদা ভাই। ও আচ্ছা, তালা নাই তো? শিওর তুই? জি দাদা ভাই। গুড। এবার তালাবিহীন জবানে সুন্দর করে ফটাফট বলতো দেখি, তোরা দুই বলদ এত সকালে কোথা থেকে এসেছিস? যেটার ভয়ে ছিল সেটাই হলো। আরব খান আসিফকে এমন প্রশ্ন করবে সে প্রথম থেকেই জানতো। এজন্য তো সে আসতে চায়নি। হৃদের পেছন পেছন পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আরব খানের ইগলের চোখে ঠিকই ধরা পড়ে গেল। আসিফ মাথা ঘোরানোর চেষ্টা করে বোকার মতো হেসে পড়ল, কোথাও থেকে আসিনি দাদা ভাই, এমনি এমনি আর কি। এমনি এমনি কি? আকাশ থেকে পড়েছিস মাটিতে? আমতা আমতা করে বলল আসিফ। না আসলে দাদা ভাই, আমরা। আসিফের কথা শেষ করতে না দিয়ে ফের আরাব খান বলল, আমরা আমরা কি? নিশ্চিত মারামারি করে এসেছিস তোরা। হৃদের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে। তোদের সাথে গুরু বডিগার্ডগুলো কই? আসেনি সাথে? আরাব খানের কথায় মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল আসিফ, সত্যি লুকাতে পেরে। আরাব খানের কথার রেস্ট এনে বলল, আমাদের বডিগার্ডগুলো সবাই রাস্তায় আছে দাদা ভাই। ঘন্টা দুয়েকের ভিতর চলে আসবে হয়তো। আসলে আমাদের কোম্পানির কাজ ছিল চট্টগ্রামে। এজন্য আমি আর ভাই আগে আগে চলে এসেছিলাম রাতে আর কি। তাহলে তোর আর তোর ভাইয়ের এমন চোরের দশা কেন? কোম্পানির কাজে আসলে তো মানুষ বাবু হয়ে আসে, কিন্তু তোদের দেখে মনে হচ্ছে চুরি করে ধরা খেয়ে কোথাও জুতা ফেলে এসেছিস। না দাদা ভাই, আসলে হৃদ ভাইয়ের জুতা হঠাৎই ছিঁড়ে যাওয়াতে রাস্তায় ফেলে দিয়েছিলাম। মধ্যরাত ছিল বলে নতুন জুতা আর নেওয়া হয়নি। আমার কাছে আলু বেসত। হৃদকে জীবনে নতুন জুতা ছাড়া পুরাতন জুতা পরতে দেখি নাই। তাহলে হৃদের জুতা ছিঁড়বে কিভাবে? সত্যি বল যে মারামারি করতে গিয়ে জুতা কোথায় ফেলেছিস বলতে পারছিস না। আরাফ খানের কথায় হাসল আসিফ, মাথা চুলকিয়ে বলল, এত জুতা জুতা করছেন কেন দাদা ভাই? আপনি হৃদ ভাইয়ের জুতা দিয়ে কি করবেন? তোরা পিটাইয়া বলদ থেকে মানুষ বানাবো হৃদ ভাইয়ের চামচা। যা ভাগ, রুমে গিয়ে ফ্রেশ হ, নাস্তা কর।